আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বিডি আউটলুক আলাপে। আমাদের সঙ্গে আছে নাহিদুল ইসলাম। গত কয়েকদিন যাবৎ দেখছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত বেড়েই চলছে। এতে করে হাজারের উপর মৃত্যু ছাড়িয়েছে। তো এমন পরিস্থিতিতে মনে হচ্ছে যে ট্রাম্প পিছু হটেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে পিছু হটেছে এরকমটি বললে পরে খুব সরলীকরণ করা হয় আসলে। কিন্তু খুব চাপে আছেন নিঃসন্দেহে। এই চাপের মধ্যেও আবার উনার জন্য একটা সুখবরও আছে। যদি চাপের কথা বলি তাহলে চাপটা হচ্ছে যে উনি কিন্তু যেভাবে আগ্রাসীভাবে হামলাটা করেছিল ইরানে, ৪ দিনের মধ্যে ১,০০০-এর বেশি মারা গেছে। এখন ১,০০০ ছাড়িয়ে আরও বেশি হচ্ছে। তো নিহত হচ্ছে প্রচুর এবং ইরানের অনেক জায়গায় কিন্তু মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত করা ফেলা হয়েছে। কিন্তু ইরানের যে শাসক গোষ্ঠী আছে তারা কিন্তু এখন পর্যন্ত হার মানেনি এবং সরকারের পতন হয়নি। যেভাবে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছিল, রেজিম চেঞ্জ কিন্তু হয়নি। তার মানে একটু চাপের মধ্যে উনি আছেন এবং ইতিমধ্যে যুদ্ধের তো অনেক ব্যয় হয়। বিলিয়ন, বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অনেকে বলছেন যে এই ৪ দিনের যুদ্ধেই $৩-৪ বিলিয়ন অলরেডি তাদের খরচ হয়ে গেছে। কারণ যুদ্ধগুলো তো খরচের ব্যাপার। কারণ অনেক দামি বোমা ফেলতে হয়। তো সেখানে উনি চাপে আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার আর ট্রাম্প আগের মতো সমর্থন পাচ্ছেন না তার দেশের ভিতরে এবং একটা জরিপ সাম্প্রতিক সময় হয়েছে এবং সেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণ তার এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মানে ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু কমছে। সেদিক থেকে বলা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইবার মোটামুটি একটা ধরা খাওয়ার মতো অবস্থায় আছেন এবং উনি বেশ চাপে আছেন এবং এই চাপটা শেষ পর্যন্ত বাড়তে থাকবে বলে মনে হয়। যুদ্ধ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট তো ক্ষমতা থাকেই, কিন্তু সেখান থেকে নরমালি একটা নিয়ম হলো যে সে দেশের যে সংসদ, সেই সংসদের অনুমোদন নিতে হয় যুদ্ধের জন্য বা ক্ষমতা সামনে। এবার কিন্তু তিনি সেটা নেননি। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে। কিন্তু এই গতকালই সেখানে তাদের যে সংসদের উচ্চকক্ষ মার্কিন সিনেট, সেখানে একটা ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটিতে মনে করা হয়েছিল যে হয়তোবা ট্রাম্পকে যুদ্ধ থেকে আটকে দেওয়া হবে। মানে ওই ভোটাভুটিতে যদি ট্রাম্পের বিপক্ষে অবস্থান হতো বা রায় হতো তাহলে পরে উনি এই যুদ্ধ থামাতে বাধ্য হতেন। কিন্তু দেখা গেছে সেখানে তিনি জিতেছেন। মানে ৪৭-৫৩ ভোটের ব্যবধান যেটা, সেখানে ৫৩ জন সিনেটর তারা বলছেন তার হামলা সঠিক এবং ৪৭ জন সমর্থন দেন। সো এই সমর্থনের প্রেক্ষাপটে এখন উনি হয়তো আরেকটু বলতে পারবেন যে আমাকে তো আমার সিনেট সমর্থন দিয়েছে। এটা তার জন্য সুখবর। কিন্তু যারা যুদ্ধবিরোধী লোক বা আমরা যারা যুদ্ধ চাই না বা বিশ্বের যারা যুদ্ধবিরোধী মানুষ তাদের জন্য নিঃসন্দেহে এটা একটি খারাপ খবর। তবে আরেকটি বিষয় হলো যে এখন মার্কিন যে সংসদ, সেই সংসদ বা সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, সেখানে এখন এই বিলটি বা এই প্রস্তাবটি যাবে। সেখান থেকে যদি আবার আটকে দেওয়া হয় তাহলে কিন্তু ট্রাম্প আবার একটা চাপের মধ্যে পড়বেন। তো সব মিলিয়ে ট্রাম্পের জন্য যদি খরচের দিকটা কথা বলি এবং সমর্থনের কথা বলি তাহলে আগের মতো সমর্থন তো পাচ্ছেন না এবং নিঃসন্দেহে উনি চাপে আছেন। আর ইরান খুব পাল্টা বেশ ভালো জবাব দিচ্ছে। ফলে ট্রাম্পের দিক থেকে আসলে মোটা দাগে একটা অস্বস্তিকর অবস্থা তার আছে। আগে তো দেখা গেছে যে তার মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। এখন কিন্তু সাহায্য করছে না। কেন এমনটা হচ্ছে বলে মনে করেন? এইটা তো এটাও একটা নজিরবিহীন। সাধারণত যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে বা কোথাও হামলা করে তখন তার মিত্ররা, বিশেষ করে ইউরোপীয় মিত্ররা কিংবা তার যারা ন্যাটো সদস্যভুক্ত যারা আছেন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে অনেকটা। কিন্তু এবার একেবারে ব্যতিক্রম একটা চিত্র দেখছি। ট্রাম্পের উপর অনেকেই কিন্তু আর ভরসা করতে পারছেন না। সে কারণে যদি একেবারে তার ঘনিষ্ঠ মিত্র কথা বলি, সবচেয়ে ঘনিষ্ঠ, তাহলে সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপর খুব চাপ আছে এবং তিনি বলছেন যে না, আমরা এই যুদ্ধে এখন জড়াচ্ছি না। আ তবে তিনি তার ঘাঁটি ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের যে ঘাঁটি, সেই ঘাঁটি ব্যবহার করতে পারবে এবং ইতিমধ্যে ব্যবহার করছেন। কিন্তু ট্রাম্প খুব ক্ষেপে গেছেন এই ঘটনায় ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপরে যে তুমি কাজটি ভালো করোনি এবং ট্রাম্প যেভাবে চাপাচলা কথাবার্তা বলেন, সেই কথাবার্তা বলেই তিনি মোটামুটি কিয়ার স্টারমারকে একেবারে ধুয়ে দিয়েছেন যে কাজটি ঠিক হয়নি। কিন্তু এরপরেও কিন্তু ব্রিটেন তার অবস্থান পাল্টায়নি। শুধু ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে কিন্তু নিজেরা কোনো সংঘাতে জড়ায়নি। এর আগে ইরাক হামলায় কিন্তু ব্রিটেন এবং আমেরিকা তারা যৌথভাবে সেখানে হামলা করেছিল এবং সেই হামলা নিয়েও কিন্তু ব্রিটেনের রাজনীতিতে সমালোচনা আছে। তো সুতরাং এখানে ব্রিটেনের যে প্রধান যে তার বন্ধু, সেই বন্ধু ইউরোপে তার সহায়তা পাচ্ছেন এবং অন্যান্য যে দেশগুলো, বিশেষ করে ইউরোপের একটি দেশ স্পেন, সেখানে একটা বামপন্থী সরকার এখন ক্ষমতায়। সেই স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তিনি একেবারে প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করেছেন এবং বলছেন যে ট্রাম্প এই মিলিয়ন পিপল উনি বলছেন লক্ষ লক্ষ মানুষের সঙ্গে রাশিয়ান রুলেট খেলছেন। আপনি হয়তো জানেন যে রাশিয়ান রুলেট হচ্ছে এক ধরনের অস্ত্র নিয়ে খেলা। আ মানে আমি তোমাকে একটা গুলি করব, তুমি আমাকে একটা গুলি করবা। একটা গুলি থাকে ওই রুলেট রাশিয়ান রিভলভারের মধ্যে। ফলে কার মাথায় গুলিটি লাগবে এটা বোঝা যায় না। এটা একটা বিপজ্জনক খেলা। সেই রাশিয়ান রুলেট খেলছেন এমন কথা বলছেন পেড্রো সানচেজ এবং তীব্রভাবে তিনি সমালোচনা করেছেন। এবং এই ঘটনার পর ট্রাম্প কি করলেন? তিনি বলছেন যে তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক তিনি বন্ধ করে। বন্ধ করে দেবেন।
তারপরও পেড্রো সানচেজ বলছেন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি জানেন যে স্পেনের কিন্তু ছোট দেশ না, ইউরোপের দেশগুলো কিন্তু ছোট ছোট, তার প্রভাবশালী, কিন্তু স্পেন কিন্তু একই সঙ্গে ধনী দেশ এবং বড় দেশ এবং কয়েক কোটি জনগণ তার এবং অত্যন্ত ধনী দেশ। এবং এই ঘটনার পর যখন স্পেনের বিরুদ্ধে ট্রাম্প একটা পদক্ষেপ নিলেন, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু আবার একটা কঠিন পদক্ষেপ, তিনি বলছেন না আমরা স্পেনের পক্ষে আছি, এবং ইউরোপের নেতারাও স্পেনের পক্ষে দাঁড়িয়েছেন। মানে দেখা যাচ্ছে যে ট্রাম্প মোটামুটি ইউরোপের কাছ থেকে ওইভাবে সমর্থন তিনি পাচ্ছেন না। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কিন্তু এই যুদ্ধের সরাসরি কিন্তু তিনি নিন্দা করেছেন। আবার সর্বশেষ যেটা হয়েছে যে কানাডার যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনিও কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা করেছেন এবং যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার মানে মোটা দাগে যদি আমি দেখি যে ট্রাম্পের এই অবস্থানকে একটা পাগলাটে বা খ্যাপাটে একটা অবস্থান হিসেবে সবাই দেখছেন, এবং তার বন্ধুরা যারা তারাই বলছেন যে যুদ্ধ তুমি একা লড়ো ভাই, আমরা এই যুদ্ধের মধ্যে নেই। এবং তার যথেষ্ট কারণও আছে, কারণ ইরানের রেজিমের বিরুদ্ধে হয়তো অনেকের রাজনৈতিক অবস্থান আছে পশ্চিমা দেশগুলোর, কিন্তু যুদ্ধ যেভাবে তিনি করলেন, সর্বোচ্চ নেতাকে যেভাবে হত্যা করলেন, এই সব বিষয়ে তিনি তার শত্রু মিত্র সব জায়গা থেকেই তিনি কিন্তু ব্যাপক চাপের মধ্যে আছেন। সুতরাং আলটিমেটলি তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। শেষ পর্যন্ত কি ইরান যুদ্ধে পরাজিত হবে বলে মনে হচ্ছে? এই প্রশ্নটি কিন্তু একটা কঠিন প্রশ্ন, কারণ এখন সবাই অনেকেই ভেবে নিয়েছিল যেভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার মিত্র এবং তাদের কাছে যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে তা নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাদের মনে করেছিল যে ৩-৪ দিনের মধ্যে কেল্লাফাতে হয়ে যাবে, মানে ইরান একেবারে ভরাডুবি হয়ে যাবে, তারা আত্মসমর্পণ করবে, রেজিম চেঞ্জ হবে, কিচ্ছু করছে না। এবং তারা ইরান যে ধরনের যুদ্ধ কৌশল নিয়ে নেমেছে তাতে করে মোটামুটি এখন দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে হয়তো ইরানের সাধারণ নাগরিক মারা গেছে, স্কুলে তারা বোমা মেরেছিল, সেখানে ১৫০ বেশি শিক্ষার্থী মারা গেছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, কিন্তু যদি ইরানের শক্তির কথা আমরা বলি তাহলে ইরান কিন্তু এখন লুটিয়ে পড়েনি এবং তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে এবং পাল্টা জবাব দিচ্ছে। এবং তারা যে কৌশল নিয়েছে, ঝুঁকিপূর্ণ কৌশল, যে আমেরিকার যত অ্যাসেট আছে সেখানে গালফ কান্ট্রিজগুলো, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, ওমান, আরব আমিরাত, এসব জায়গায় তারা হামলা করে একেবারে মোটামুটি আমেরিকার যত গুরুত্বপূর্ণ সম্পদ আছে সেখানে, স্থাপনা আছে, ঘাঁটি আছে, সবগুলোতেই কিন্তু তারা একেবারে জ্বালিয়ে দিচ্ছে একের পর এক মিসাইল হামলা করে। এবং 4টি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে, ইরান দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, তার মানে ইরান খুব ব্যাপকভাবে তারা একটা প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছে যে আমেরিকা এবং ইসরায়েলকে তারা কীভাবে মোকাবেলা করবে। এবং এর মধ্যে প্রায় প্রতিদিনই কিন্তু তাদের মতো করে তারা মিসাইল ছুটছে, সেগুলো কোনোটা ইসরায়েলে পড়ছে, কোনোটা মার্কিন ঘাঁটিতে পড়ছে। তার মানে ইরানকে পরাজিত করার কাজটা যে সহজ নয়, ইরান কিন্তু ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে। এবং ইরান বিরাট এক দেশ, সেখানে অনেক জনগোষ্ঠী এবং দীর্ঘদিন ধরে সে যুদ্ধের মধ্যে আছে। এর আগে 12 দিনের যুদ্ধ হয়েছিল জুনে, সেই সময় কিন্তু মোটামুটি একটা বাকতারি গোটাতে হয়েছিল এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, কিন্তু এবার ব্যাপক পরিসরে তারা হামলা করে এবং প্রচুর মানে অস্ত্র সরঞ্জাম নিয়ে তারা হামলা চালাচ্ছে। কিন্তু এরপরও কিন্তু তারা শঙ্কামুক্ত না। এবং ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের নেতাদের প্রতি বা ইরানের প্রতি, যে তারা ভাষাটা এরকম যে ইরানের লোকজন বা ইরানের নেতারা তারা আসলে খারাপ মানুষই না, তারা এরকম একটা কথাবার্তা তিনি বলছেন, আর একটা বালখিল্য কথাবার্তা বলছেন। মানে আপনি যখন যুদ্ধে পরাজিত হচ্ছেন বা যুদ্ধ পেরে উঠছেন না, তখন কিন্তু রাগের বা ক্ষোভের বসে এই ধরনের কথাবার্তা চলে আসতে পারে। এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটছে। সুতরাং ইরান পরাজিত হবে কিনা, যুদ্ধে আসলে কেউ জেতে না, একটা কথা আছে, কারণ প্রচুর মানুষের জীবন প্রাণহানি ঘটে, অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, মানুষের বিরুদ্ধে মূলত যায়, এরকম একটা ফিলোসফিক্যাল কথাবার্তা আছে। কিন্তু আলটিমেটলি ইরানকে যদি সামরিক দিক থেকে বলি তাহলে হারানো অত্যন্ত কঠিন। এবং এই দফায় মনে হচ্ছে ইরান তাদের মতো করে তারা একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং সহজে এই যুদ্ধে আসলে ইরানকে হারানো সহজ নয়, এবং হারবে না বলেই অনেকে এখন বাজি ধরছেন ইরানের পক্ষে। আজকের মতো এখানে শেষ করছি বিডি আউটলুক আলাপ।